প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে ক্লাস 9-এ আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামিল চ্যাপ্টারটা থেকে একটা অঙ্ক করছিলাম। আজকেও তোমাদের আমি রেয়ামিল থেকে একটা অঙ্ক করব। লক্ষ টাকা। তোমাদের করণীয় হলো যেসব দফা রেওয়ামিলের অন্তর্ভুক্ত নয় সেগুলোর পরিমাণ নির্ণয় করো। করতে হবে জনাব জাকিরের একটি রেওয়ামিল প্রস্তুত করো। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। জনাব জাকিরের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি এই রেয়ামিলটার সমস্যা সমাধান করে দেব। এটা তোমরা খাতায় তুলে নেবে সবাই। এবং ক নম্বরে বলছে যেসব দফা রেয়ামিলের অন্তর্ভুক্ত নয়। যেসব দফা রেওয়ামিলের অন্তর্ভুক্ত নয় সেগুলোর পরিমাণ। খবরের তারিখ, বিবরণ, তারিখ, বিস্তারিত টাকার পরিমাণ। আমরা জানি যে সমাপরিবর্তনে রেয়ামিলে যায় না, আর প্রারম্ভিক সম্পত্তিগুলো যায় না। এই অঙ্কের মধ্যে রেয়ামিলের অন্তর্ভুক্ত হলে নগদ তহবিল এক। তারিখ নাই, এটা হলো ক্রমিক নম্বর 1। নগদ তহবিল 1/17 8,000 টাকা। আর 2 নম্বর হলো ব্যাংক জমা 1/1। ব্যাংক জমা 1/17 12,000 টাকা। এই অঙ্কের মধ্যে এই দুইটা দফা নগদ তহবিল 1/1 এবং ব্যাংক জমা 1/1 এই রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে যোগ করলে কত পাওয়া যায়? 20,000 টাকা। অর্থাৎ নগদ তহবিল 1/1, ব্যাংক জমা 1/1, সম্ভাব্য কোনো দায় সম্পদ, সমাপনী মূর্ধন্য, এগুলো রেয়ামিলের অন্তর্ভুক্ত নয়। আশা করি ক নম্বরটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বরে আমরা একটা রেয়ামিল প্রস্তুত করব। আমরা সবাই রেয়ামিল প্রস্তুত করার আগে আমরা একটা রেয়ামিলের ছক তৈরি করব। জনাব জাকিরের রেয়ামিল। আমরা সবাই রেয়ামিলের ছকটা আঁকবো। রেয়ামিলের ছকের মধ্যে তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমটা হবে যে ক্রমিক নম্বর, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে ক নাম্বারের মধ্যে যেই দুইটা দফা নগদ তহবিল এক এক আর ব্যাংক জমা এক এক, যেগুলো আসবে না এগুলো র্যামিল আর বসবে না। এই আইটেম দুইটা ছাড়া বাকি আইটেমগুলো নিয়ে আমরা একটা র্যামিল তৈরি করব। এক, মূলধন। আমরা যে মূলধন হিসাব কোন দিকে বসে? ক্রেডিট পাশে বসে। দুই, মূলধনের পর কি? উত্তোলন। শিক্ষার্থীরা উত্তোলন দফাটা আমি প্রশ্নের মধ্যে লিখি নাই, এটা আমার বাদ পড়ে গেছে, তোমরা লিখে নেবে। উত্তোলন 20,000 টাকা ডেবিট পাশে বসবে। 3 নম্বরে হবে যে বিমা। বিমা বসবে 5,000 টাকা ডেবিট, যেহেতু বিমা খরচ, এখানে খরচ ক্ষতি সম্পত্তি, এই দফাগুলো র্যামিলে ডেবিট পাশে বসবে। আয়, লাভ, দায়, এই সমস্ত দফাগুলো ক্রেডিট পাশে বসবে। 4, অগ্রিম শিক্ষানবিশ সেলামি। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামিটা হলো আয়, আয়টা ক্রেডিট পাশে বসবে। যেহেতু অগ্রিম শিক্ষানবিশ সেলামি হলো দায়, আয়ের অগ্রিম দায়, দায়টা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। 5 নাম্বার, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে হলো ব্যাংক জমা অতিরিক্ত। ওভারড্রাফট হলো অতিরিক্ত তোলা, যেটাকে আমরা ব্যাংক জমা অতিরিক্ত হিসেবে বুঝি। এটা দায়, দায় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। এরপর ফাওনাদার। ফাওনাদারটা যেহেতু চলতি দায়, চলতি দায় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। 20,000। এরপর দালান কোটা। দালান কোটা হলো স্থায়ী সম্পদ, যেহেতু সম্পদ তাহলে এটা ডেবিট পাশে বসবে। 8, সাধারণ সঞ্চিতি। এটা একটা দায়, আমরা জানি যে ফাওনাদারের বার্তা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। 7,000 ক্রেডিট। এরপর 9, প্রাপ্য বিল। প্রাপ্য বিল চলতি সম্পদ, সম্পদ ডেবিট পাশে বসবে। এরপর বহি পরিবহন। বহি পরিবহন হলো এটা খরচ, মুনাফা জাতীয় ব্যয়। বহি পরিবহন, বহি পরিবহন কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে, যেহেতু এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর কুঋণ। কুঋণকে আমরা অনাদায়ী পাওনা হিসেবে জানি। কুঋণ মানে হলো যেই টাকাটা ধার দেওয়ার পর পাওয়া যায় না, যেটা আমরা ক্ষতি হিসেবে গণ্য করি, এটাও ডেবিট পাশে বসবে। এরপর বেতন। বেতন হলো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি যে কোন দিকে বসে? ডেবিট পাশে বসে। এরপর আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত। ফেরত আইটেমের বিপরীত পাশে বসে। ফেরত বসা আইটেমের কোন পাশে? বিপরীত পাশে। তাহলে বিক্রয় যেহেতু ডেবিট, ক্রেডিট, বিক্রয় ফেরত কোন দিকে বসবে? ডেবিট পাশে বসবে। ব্যাংক জমা এক এক আসবে না। এর ফলে হলো ক্রয়। আমরা জানি যে ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কোন দিকে বসে? ডেবিট পাশে। এরপর জমি ক্রয়। জমি ক্রয়টা হলো একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোন দিকে বসে? ডেবিট পাশে বসে। 1 লক্ষ টাকা। তা আমরা যখন যোগ করতে যাব, যোগফলটা হচ্ছে 2,92,000, কিন্তু ক্রেডিট পাশে
অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব। এটা ডেবিট পাশের যোগফল হলো 2,92,000 টাকা। ক্রেডিট পাশের যোগফল 2,92,000 থেকে আরও 1,03,000 টাকা কম হচ্ছে, সেই জন্য গরমিল হিসাব কত? 1,03,000 টাকা গরমিল। যেহেতু ক্রেডিট পাশে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে 1,03,000 টাকা কম, সেই জন্য এটা আমরা গরমিল বা অনিশ্চিত হিসেবে দেখাবো। টোটাল রেয়া মিলের যোগফল হলো কত? 2,92,000 টাকা। 2,92,000 টাকা আমরা ডাবল রান দিয়ে হিসাবটা ক্লোজ করব। আশা করি গত ক্লাসেও তোমাদেরকে আমি রেয়া মিল থেকে অঙ্ক করাইছি, আজকেও রেয়া মিল থেকে অঙ্ক করছি, এটা তোমরা বুঝতে পারছো। এটা একটু বাড়িতে বসে খাতায় করে একটু ভালো করে বুঝে তুলে নেবে। আমরা এখন গ নাম্বার অঙ্কের মধ্যে যাব। গ নম্বর অঙ্কতে বলেছে যে জনাব জাকিরের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। জনাব জাকিরের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। সংখ্যাটা হবে যে বিবরণ বিস্তারিত টাকা টাকার পরিমাণ, বিবরণ বিস্তারিত টাকা টাকার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, মূলধন জাতীয় ব্যয় বলতে আমরা বুঝি যার টাকার অঙ্ক বড় বা বেশি এবং যেই ব্যয়টা সবসময় হয় না, বছরে একাধিকবার হয় না, 5 বছর 10 বছর একবার হয়, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে 1 নাম্বার হলো দালান কোটা। যেহেতু আমরা এই খরচটা সবসময় করি না, দালান কোটা হলো 50,000 টাকা, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। আর আছে যে জমি ক্রয়, যেহেতু আমরা জমি ক্রয় এই খরচটা সবসময় করি না, সেজন্য এটা হলো মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় হলো কত? 1 লক্ষ টাকা। এই দুইটা খরচ সব সময় হয় না, সেজন্য এই দুইটা হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে টোটাল মূলধন জাতীয় ব্যয় যোগফল হলো কত? 1,50,000 টাকা। এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয়, মোট মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হলো এর বিপরীত, যে খরচগুলো সবসময় হয়, প্রতিদিন, সপ্তাহে, প্রতি মাসে, বছরে একাধিকবার, সেগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আছে বিমা। যেহেতু এই খরচটা মাসে একবার হলে বছরে 12 বার হবে, সেই জন্য এটা হলো মুনাফা জাতীয় ব্যয় 5,000 টাকা। এরপর হবে যে বহি পরিবহন। যেহেতু বহি পরিবহন এটা গাড়ি ভাড়া, গাড়ি ভাড়াটা বছরে একাধিকবার, প্রতিদিন, মাসে কয়েকবার, সপ্তাহে, এমনকি প্রতিদিনও হতে পারে, সেই জন্য এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এরপর ক্রয়। তেমন একটা দিন নাই আমরা কিছু না কিছু কিনি না, খরচ করি না। সংসার খরচ বলি, নিজের খরচ বলি, এই খরচটা সবসময় হচ্ছে, সেই জন্য এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এরপর হবে যে বেতন, কারণ বেতন
আমরা সবাই জানি বেতনটা মাসে হলে, মাসে যদি একবার হয় বছরে কমপক্ষে 12 বার হবে। বেতনটা সেই জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এখন যোগ করব 5 5 10 20 67 87,000 টাকা। যেহেতু প্রশ্নের মধ্যে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্যের কথা বলছে, পার্থক্য বললে আমাদের একটা থেকে একটা বিয়োগ করে দেখাতে হবে। তাহলে 1,50,000 থেকে যদি 87,000 চলে যায়, আমরা বিয়োগ করে ফেলাম 3 6 63,000 টাকা। এটাই হলো মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য হলো কত? 63,000। প্রিয় শিক্ষার্থীরা, করোনার মহামারীর কারণে যেহেতু আমরা ক্লাস থেকে দূরে, সেই জন্য আমরা যথাসম্ভব তোমাদের অনলাইন ক্লাসগুলো মাধ্যমে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা নিয়মিত এই হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো নিয়মিত উপস্থিত থেকে ক্লাসগুলো দেখে বুঝে নিজেরা সমাধান করে নেবে। আশা করি তোমাদের কাজে আসবে। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাসে দেখা হবে।